বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মাসুর মাওলা, প্রেসিডিয়াম সদস্য, জাতীয় পার্টি, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মোহাম্মদ নুরুল হুদা, পুলিশের সাবেক মহাপরিদর্শক। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে কয়েকটি তথ্য আমি একটু তুলে ধরতে চাই দর্শকদের উদ্দেশ্যে। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে, চলতি বছর ইউরোপিয়ান ইউনিয়ন রোহিঙ্গা সংকট, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সম্প্রদায় ও আশ্রয়দাতায় স্থানীয় কমিউনিটি এবং মিয়ানমারের সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় 68 মিলিয়ন ইউরো সহায়তা দেবে। বিশেষ করে মিয়ানমারের পশ্চিম রাখাইন রাজ্যে সহিংসতার শিকার মানুষের জন্য এই সহায়তা প্রদান করা হচ্ছে। এটি বাংলাদেশে সফররত ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার হাজা লাহাবিব ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি আর্থিক সহায়তার ঘোষণা দেন। লাহাবিব সংকটময় পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং ইইউ এর এই কমিশনার বলেন, আপনি এক ব্যতিক্রমী সময়ে অসাধারণ কাজ করেছেন। আমার মূল বার্তা হলো, আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত রয়েছি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির প্রতি ইইউ এর সমর্থন পুনর্ব্যক্ত করেন। এরপর আরেকটি তথ্য আমি একটু তুলে ধরি, তা হচ্ছে যে বিবিসি বাংলাকে একটি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখান থেকে আমি একটু কিছু অংশ তুলে ধরছি। তিনি বলেছেন যে একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে, তারা সর্বাত্মক চেষ্টা করছে দেশটাকে আনস্টেবল, আনসেটেল, অস্থিতিশীল করার জন্য, এমনটা তিনি মন্তব্য করেছেন। এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় 7 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বাচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠন সহ রাজনৈতিক নানা বিষয় নিয়ে সেখানে কথা বলেছেন। আরেকটি ছোট্ট অংশ তুলে ধরি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেছেন, অবনতিটা কোন পয়েন্টে থেকে হয়েছে এটা বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতিটা হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। আমি তো হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেও বাড়েনি, আগের মতোই রয়েছে। এই ছিল আরেকটি তথ্য। আরেকটি তথ্য আমি একটু দেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর ওপর আক্রমণের ঘটনা জাস্টিফাই করার অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেছে বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। সোমবার রাজধানীর আসাদগেট এলাকায় আড়ংয়ের পেছনে লালমাটি এলাকায় অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশ থেকে দাবি জানানো হয়। ঘটনা হচ্ছে, গত শনিবার লালমাটিয়া বি ব্লক এলাকায় মব তৈরি করে 2 নারীর ওপর নির্যাতনের ঘটনার অভিযোগ ওঠে। এ সময় এক নারীকে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় প্রতিবাদে ওই একই স্থানে প্রতিবাদ করেন সোমবার দিন যারা সমাবেশের আয়োজন করেন। আমি আরেকটু বিষয়টি জানিয়ে দিই, সেটি হচ্ছে শনিবার সন্ধ্যায় 2 তরুণী আক্রমণের মুখে পড়েছিলেন ধূমপান করা নিয়ে। ধূমপান করায় তাদের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে বলে ভুক্তভোগী তরুণীদের একজন অভিযোগ করেন। এবং এই বিষয়ে রবিবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি যতটুকু জেনেছি তারা, অর্থাৎ ওই 2 তরুণী নাকি সিগারেট খাচ্ছিল, কিন্তু কিছু লোক সেখান দিয়ে নামাজ পড়তে যাচ্ছিল, তারা বাধা দেয়, তাদের উপর চা ছুঁড়ে মেরেছিল। তিনি বলেন, পাবলিক প্লেসে ধূমপান নারী পুরুষ উভয়ের জন্য অপরাধ, তাই সবাইকে অনুরোধ করব কেউ যেন উন্মুক্ত স্থানে ধূমপান না করে। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব। আমি একটু শুরুতে যেতে চাই মোহাম্মদ নুরুল হুদা, আপনার কাছে যে বিষয়টি নিয়ে আমি একটু তুলে ধরি। পুলিশের পরিসংখ্যান বলছে যে সাম্প্রতিক সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা বেড়েছে। গত জানুয়ারিতে বাংলাদেশের ডাকাতি ও দস্যুতার ঘটনা বা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 242টি, যা গত বছরের একই মাসের তুলনায় 99টি বেশি। ডাকাতি ও দস্যুতার ঘটনায় গত ডিসেম্বরে মামলা হয়েছে 230টি, যা গত বছরের একই মাসের তুলনায় 95টি বেশি। এবং 6 মাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা আগের বছরের একই সময়ের তুলনায় 50% বেশি। এটি বলছে পুলিশের পরিসংখ্যান। এবং আমরা যদি দেখি যে প্রধান উপদেষ্টা বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি সেখানে বলেছেন যে আমি একটি অংশ কোট করছি, যে আমি তো হিসাব নিচ্ছি, অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি, আগের মতোই রয়েছে। কি বলবেন আপনি মোহাম্মদ নুরুল হুদা? অপরাধের এই পরিসংখ্যান দিয়ে এই অপরাধের গভীরতা বোঝা যায় না। পৃথিবীর সব জায়গায় আর কি অপরাধের আন্ডার রিপোর্টিং হয় আর কি। তো এখন এমনও তো হতে পারে যে আন্ডার রিপোর্টিং আগে হতো, এখন হয়তো রিপোর্টিংটা বেশি হচ্ছে, তার জন্যে সংখ্যা
বেড়েছে। তবে ওভারঅল যদি দেখা হয়, একটা হিসাব হয় সাধারণত যে কত লাখ লোক আছে এবং তার বিপরীতে অপরাধের সংখ্যা কত। তো আমাদের অপরাধ দুই রকমের ব্রডলি ক্লাসিফাই করা হয়, একটা অফেন্সেস এগেনস্ট দি বডি, আর একটা হয় অফেন্সেস এগেনস্ট প্রপার্টি, যেটা আমাদের পিনাল কোডের মধ্যে আছে। তো ওই রবারি, ডাকাইটি এগুলো অফেন্সেস এগেনস্ট প্রপার্টি আর কি। মার্ডার তো অফেন্সেস এগেনস্ট বডি হলো। তো এই সংখ্যা দিয়ে গভীরতা বোঝা যাবে না সবসময়। কারণ আমি বলছি যে আগে এক সময় তখনকার হয়তো আন্ডার রিপোর্টিং হয়ে থাকতে পারে, এবং আন্ডার রিপোর্টিং সব জায়গায় হয়। আর একটা হচ্ছে যে এখনকার সময়ে বাড়ার একটা কারণ হচ্ছে যে বিরাট একটা পরিবর্তন হয়েছে এই জুলাই আগস্টে, এবং সেই পরিবর্তনে যে ভায়োলেন্স হয়েছে, সেই ভায়োলেন্সের জন্য পুলিশকে দোষী করা হচ্ছে। যদিও তারা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে, কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যেন পুলিশ একাই দায়ী। যাই হোক, যে সেটা যে অ্যানালিসিস যেভাবেই হোক, যেহেতু এরকম একটা ঘটনা আছে, এইরকম একটা অবস্থায় তাদের মনোবলের উপরে একটা এর প্রতিক্রিয়া হয়েছে, এবং সেই জন্যে হয়তো তাদের কাজকর্মে অগাস্টের ইমিডিয়েট পরে এবং গত বছরের শেষ দিকেও কিছুটা শৈথিল্য থেকেছে। যে শৈথিল্য তারা কাটিয়ে উঠতে চেষ্টা করছে, তবে এই শৈথিল্য খুব একেবারে আশ্চর্যজনক কিছু না। তো সেই জন্য আমি যেটা প্রধান উপদেষ্টা বলেছেন আর কি, যে রেফারেন্স পয়েন্ট গুলো, সেটা তো ঠিকই। আপনি যখন আহ কোনো কিছুর উপর মন্তব্য করবেন তার ভলিউম নিয়ে, তখন আপনাকে পরিসংখ্যান একটা বেজ হবে, একটা ভিত্তি। তো পরিসংখ্যান দিয়ে দেখলেই যে অবস্থা মারাত্মক হয়ে গেছে এইটা বলার স্কোপ নাই, অ্যাবসলিউটলি নাই। তবে ফিয়ার অফ ক্রাইম, যেটা লোকের ক্রাইম সম্বন্ধে ভয়, সেইটা যদি বেড়ে থাকে, কম ক্রাইম হলেও ভীতিটা সবসময় উদ্বেগজনক ব্যাপার। আর একটা হচ্ছে যে মিডিয়ার এখন খুব হাইটেন্ড, এই ল অ্যান্ড অর্ডার সাবজেক্টটার পরে আমি দেখি খুব হাইটেন্ড ফোকাস আছে। এরকম হাইটেন্ড ফোকাস কি তুলনামূলক গত বছরের অন্য সময় কি এরকম ছিল কি না, সেটা দেখার বিষয় আছে। তবে পরিস্থিতি, হ্যাঁ, একটু তো উদ্বেগজনক আছে, কিন্তু যে মারাত্মক একটা অবনতি হয়েছে পরিসংখ্যান ওয়াইজ, সেটা বোধহয় বলা যাবে না। সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার মন্তব্য ঠিক আছে আমি মনে করি। এবং পৃথিবীর কোথাওই অপরাধ কিন্তু কমে না, কোনো দেশেই আমার জানা মতে অপরাধ বাড়তেই থাকে। তো আপনি যদি সেই প্রেক্ষিতে দেখেন, তাহলে চিন্তার বিষয় আছে। জনগণের যেখানে দ্রব্যমূল্য বাড়ছে, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না, স্টেবল না, সেখানে যদি আবার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়, তা লোকের জন্য ডাবল জিওপার্ডি হয়। তখন জিনিসটা অন্যান্য সময় যেভাবে দেখা হয়, এইভাবে তখন দেখা হয় না। এই আলোকেই দেখবার বিষয় আছে। কিন্তু আমি মনে করি যে একটা কথা আছে ইংরেজিতে, খুব বিখ্যাত দার্শনিক, রোমান দার্শনিক সিসিরো, যে সেফটি অফ দ্য পিপল ইজ দ্য হাইয়েস্ট ল। অতএব নিরাপত্তা যখনই বিঘ্নিত হয়, সেটা যত ছোট আকারেই হোক, সেটা নজরে আসবেই। এবং যারা নির্বাহী বিভাগ, এক্সিকিউটিভ, এবং আমাদের প্রধান উপদেষ্টাও নির্বাহী বিভাগের প্রধান, তাদের জন্য একটু বিব্রতকর তো হয়, কিন্তু আমাদের ফ্যাক্টসকে ফ্যাক্টসের মতো ডিল করতে হবে, আর এটাই মনে করি আমি। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও নিশ্চয়ই আসবো আপনার কাছে। মাস্টার মাওলা, একই বিষয়, আপনি এ ব্যাপারে কি বলবেন? থ্যাংক ইউ। প্রথমে আমার সালাম নেবেন নুরুল ভাই। আজকে প্রথম ওনাকে আমি ক্যামেরার সামনে পেলাম ফেস টু ফেস। উনি আইনের মানুষ, উনি অনেকদিন সার্ভ করেছেন পুলিশ ডিপার্টমেন্টে। তো ওনার সঙ্গে আমি আসলে আইন নিয়ে কথা বলতে জি, পারবো না। উনি যে যুক্তিতে কথা বলেছেন সেগুলা সর্বোচ্চ উনি জেনে মাস্টার শুনে মাওলা, আপনি কথাগুলো যদি একটু বলেছেন। পিছিয়ে বসে কথা জি বলেন, তাহলে দর্শক আপনাকে ভালো জি মতো দেখতে পারবে। জি। জি, বলুন তো মাস্টার যেটা মাওলা। বলছেন নুরুল ভাই, যেগুলা কথা বলেছেন আইন নিয়ে, সম্পূর্ণ এখানে এখানে কোনো আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই। কারণ উনি জেনে শুনেই বলেছেন, কথাগুলো জেনেই বলেছেন। এখন আমার 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 অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো অ্যাজ এ সিভিলিয়ান, সেটা হলো যে দেশে আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে হয়েছে না অবনতি হয়েছে সেটা জানার জন্য আমরা প্রথমে কিভাবে এটাকে জানতে পারি। প্রথমে হলো থানাতে প্রতিদিন কতগুলো ডিউটি হচ্ছে, কতগুলো কেসেস হচ্ছে।
এখন থানাগুলোর যে অবস্থা, এখনো আমি বলবো পুলিশের সংখ্যা কিন্তু সেই তুলনায় কিন্তু এখনো বাড়ে নাই। যারা এখনো ঠিক এলাকায় ডিস্ট্রিক্ট লেভেলে বা ধরেন প্রত্যেকটা গ্রামে যেখানে যেখানে পুলিশ থাকা উচিত সেখানে পুলিশ যেভাবে ডিউটি দিবে, সেই ডিউটি দেওয়া বা কেস নেওয়ার মতন এখনো পুলিশ অফিসার থানাতে কিন্তু যথেষ্ট নেই। যেমন আমি আপনাকে বলতে পারি, আমি যে এলাকায় থাকি সেই এলাকায় এর আগের সরকার আমলে আমাদের একটা সুন্দর একটা কমিউনিটি ছিল, আমাদের নিজস্ব একটা অ্যাসোসিয়েশন ছিল, আমাদের যেটাকে বলে হলো কমিউনিটি পুলিশ ছিল। সেটার মাধ্যমে আমরা খুব নিয়ন্ত্রণ করতাম উইথ আমাদের থানার পুলিশ, যে গুলশান থানার পুলিশ, পুলিশের মাধ্যমে একটা সুন্দর একটা আমাদের একটা 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 ইয়ে ছিল। এখন হয়ে গেছে কি, এই সরকার চলে যাওয়ার পরে আমাদের অ্যাসোসিয়েশন থেকে মানে গুলশান সোসাইটির তরফ থেকে আমাদেরকে কিন্তু এক্সট্রা ফান্ড দিতে হয়েছে, যে প্রতিটা গেটে অলি গলিতে একটা করে গেট বানানোর জন্য, বড় বড় গেট, 12টার পরে 1টার পরে গেট গুলো বন্ধ করে দেওয়া হবে, কারণ এখানে আইন শৃঙ্খলা রাখা যাচ্ছে না। এবং আপনি দেখবেন আমরা এখন জিডি যদি করতে যাই, আমি গুলশানটা বলবো না, গুলশানে আমি এখনো জিডি করতে যাইনি, যেমন আমি রমনা থানা জিডি করতে গিয়েছি, আমাদের পার্টি অফিস পুরানোর সময় কোনো জিডিও নেয় নাই, কোনো কমপ্লেনও নেয় নাই। সেটা কেন নেয় নাই সেটা তারাই জানেন। আপনি যদি বলবেন, এই গুলশানে কিছুদিন আগে আমাদের একটা মানি এক্সচেঞ্জে কিন্তু অনেক বড় ধরনের ডাকাতি হলো, হ্যাঁ, এই যে ছিনতাই হলো, যদিও তারা ধরা পড়েছে, কিন্তু কথা হলো ধরা পড়েছে, কিন্তু আগে কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু শোনা যায় নাই। এগুলোতেই বোঝা যায় ল অ্যান্ড অর্ডার আমাদের কন্ট্রোল আছে না নাই। এখন প্রফেসর ইউনূস সাহেব উনি উনি তো আসলে আগে কখনো দেশে থাকতেন না, তো দেশের খবর উনি রাখতেন কিনা আমি জানি না, উনি উনি হলেন বেসিক্যালি মাইক্রো ক্রেডিট ম্যান। এখন উনি দায়িত্ব নেওয়ার পরে উনি এখন কতটা নিউজ ফলো করেন জানি না। আর সরকারে বসে থাকলে যে কেউই, আমি যখন আমার গদিতে বসে থাকবো আমি কিন্তু ফলস কিন্তু খুঁজে পাবো না। আমার আমার চেয়ারের বাইরে যারা বসে থাকবে তারাই কিন্তু ফলসটা খুঁজে পাবে। তো ঘটনা হয়ে গেছে এইটাই। তো প্রফেসর ইউনূসের জন্য এই কথা বলাটাই খুবই স্বাভাবিক, যে ল অ্যান্ড অর্ডার আগের চেয়ে আরো আরো বেটার। এখন উনি কোন দিক দিয়ে বেটার আমি জানি না, সেটা প্রশ্নটা ওনাকে করা উচিত। থ্যাংক ইউ। জি, আপনাকে ধন্যবাদ মোহাম্মদ নুরুল। আমি আপনার কাছে আবার একটু আসি, আমি কয়েকটি ঘটনা একটু ছোট করে উল্লেখ করি। চট্টগ্রামের পতেঙ্গায় আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর পুলিশের এক উপপরিদর্শকের ওপর হামলার ঘটনা হয়েছে এবং এরপরে পরবর্তীতে 10 জনকে গ্রেফতার করা হয়। রাজবাড়ীতে গোয়েন্দা পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলায় গ্রেফতার এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। কাউরান বাজার রেললাইন এলাকায় প্রকাশ্যে পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে এক মাদক কারবারিকে ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঢাকার উত্তরায় পুলিশের হাতে 3 ছাত্রকে আটকের ঘটনাকে কেন্দ্র করে উত্তরা পশ্চিম থানা ঘেরাও ও হামলার ঘটনা ঘটে। এরকম আরো বিভিন্ন ঘটনা রয়েছে। আমি আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, এই যে আমরা বলছি জনসাধারণের নিরাপত্তার কথা, পুলিশের নিরাপত্তা আসলে কে দিবে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি? পুলিশের নিরাপত্তা তো পুলিশের নিজেকেই দিতে হবে আর কি। তবে এই যে ঘটনা হচ্ছে, এই ঘটনাগুলো ইন্ডিকেট করে যে একদল লোক আইন হাতে নেওয়ার চেষ্টা করছে এবং তারা বর্তমান পরিস্থিতিতে, তো এখানে খুব ফার্ম ইনস্ট্রাকশনস এর হয়তো বাজে বাজে অভাব হচ্ছে, যার জন্য আপনি এই সমস্ত সিচুয়েশন খুব কঠোরভাবে এগুলো ডিল করতে হবে আর। এবং অনেক সময় পার হয়ে গেছে, প্রথম অগাস্টের পরে হয়তো 2-3 মাস পর্যন্ত এটা এক্সকিউজেবল ছিল, কিন্তু এখন আইন শৃঙ্খলা খুব দৃঢ়ভাবে মেনটেন করতে হবে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে সরকারকে বিভিন্ন চাপের মুখে কাজ করতে হচ্ছে, এবং সরকার বলতে এখানে আমি যারা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা আছেন তারা তো সরকারের অংশই, তাদের কিন্তু বিভিন্ন চাপের মধ্যে কাজ করতে হচ্ছে, এখানে যাব কিনা, এখানে গেলে কমপ্লেন হবে কিনা। আবার আর এক দল লোক জোর জবরদস্তি করছে, যেটা আপনি নিজেই বলেছেন যে থানা ওই উত্তরায় একটা থানায় ঘেরাও হয়েছিল, আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আরো অনেক জায়গায় হচ্ছে। তো এই সাহস তারা পাচ্ছে, হয়তো এরকম ইন্ডিকেশন দেখছে তারা যে এইরকম অ্যাকশন নিলে সরকারের তরফ থেকে খুব কঠোর অ্যাকশন নেওয়া হয় না, সব সময় না, অনেক জায়গায় নেওয়া হয়েছে, অনেক জায়গায় যারা যেখানে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পরে আবার তাদের ধরা হয়েছে। কিন্তু প্রিভেন্টিভলি এই এই সাহসটা আসছে কোথা থেকে? তো সেগুলো আমার মনে হয় একটা পলিটিক্যাল গভর্নমেন্ট যখন থাকে তখন ল অ্যান্ড অর্ডার মেনটেন করা কিন্তু তুলনামূলকভাবে সোজা। একটা অন্তর্বর্তীকালীন বা একটা কেয়ারটেকার গভর্নমেন্ট যখন থাকে তখন ফার্মলি ইনস্ট্রাকশনস হয়তো যায় না। আর তারপরে যারা ইনস্ট্রাকশন দিচ্ছেন তাদের মধ্যেও হয়তো ভিন্ন মতামত থাকতে পারে, একটা সন্দেহ আছে।
যে সবাই হয়তো টাফ অ্যাকশনের পক্ষপাতী না, টাফ অ্যাকশন নিতে গেলে আমরা আনপপুলার হয়ে যাই কিনা এরকম একটা আছে। একটা পুলিশ তো আইনত একটা সংস্থা যার শক্তি প্রয়োগ করার আইনত তাকে ক্ষমতা দেয়া আছে। এখন এই শক্তি প্রয়োগ কখন কতটুকু করবেন সেটা তো ইন্ডিভিজুয়ালের ব্যাপার, ডিসক্রিপশন। এবং এই শক্তি প্রয়োগই কিন্তু মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগই কিন্তু এই বিগত দিনের পরিবর্তনের একটা বড় কারণ। এখন আইন শৃঙ্খলা রক্ষা করতে হলে দুটা দিক, একটা তো অপরাধের সাইড, আর একটা হচ্ছে অর্ডার, জনশৃঙ্খলা। দুটোকেই আপনাকে ঠিক রাখতে হলে কিন্তু কঠোর হতে হবে। সেই কঠোর হতে পারছেন না, আমার একটা সন্দেহ আছে। কঠোর হতে পারছেন না, তার কারণ এই ডিরেকশনস গুলো। এবং আমি মনে করি যখন অদূর ভবিষ্যতে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, রাজনৈতিক সরকার আসবে, তখন এগুলো স্ট্রিমলাইন করা হয়তো সোজা হবে। জি, এবং এখানে আরেকটি বিষয় যে আমরা যেটি আসলে দেখি সব সময়, এখন যে জিনিসটার ঘাটতি চোখে পড়ছে অনেকেরই, যদি বলেন যে ব্যক্তিগতভাবে আমিও দেখি বিভিন্ন জায়গায় পুলিশ বা বিশেষ করে আমরা যদি বলি র্যাবের ব্যাপারে অপরাধীদের তো অবশ্যই, এবং সাধারণ মানুষের মধ্যে একরকমের একটা ভয় কাজ করতো যে না, যদি কোনো অন্যায় করি, অপরাধ করি, তাহলে যদি এই ফোর্সগুলো আসে তাহলে হয়তো বা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই যে একটা বিষয় ছিল, এই বাহিনীগুলোর প্রতি ভয়টা আসলে এখন সাধারণ মানুষের, অথবা যদি বিশেষ করে বলি যে অপরাধীদের কি আসলে আপনি দেখতে পাচ্ছেন কতটুকু কাজ করছে বলে আপনার কাছে মনে হয় তাদের যে অ্যাক্টিভিটিস? একটা তো আছে, কেন অলরেডি তো যে সমস্ত কমিশনস হয়েছে তাদের একটা রেকমেন্ডেশন আছে র্যাব সম্বন্ধে, যে র্যাবকে এটাকে বন্ধ করে দেওয়া হোক। তো যখন এরকম এই সিদ্ধান্ত সরকার কি নেবেন সেটা তো পরের ব্যাপার। যখন কিন্তু এগুলো আলোচনা হয়, কানাঘুষা হয়, তখন কিন্তু এগুলো একটা মনোবলের পরে প্রভাব পড়ে যে আমাকে তো অলরেডি আমি নিন্দিত, তো আমি কি অ্যাকশন নিতে গেলে আমার প্রতিটা অ্যাকশনই হয়তো কোশ্চেনেবল হবে, এরকম একটা ভীতি থাকে। আর ওই যেটা বললাম যে মনে হচ্ছে না এই সরকার বোধহয় এত স্ট্রং অ্যাকশনে যাবে না। আমাকে এই যে বিভিন্ন জায়গায় লোকে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে হঠাৎ করে বসে পড়ছে, এগুলো তো ফৌজদারি অপরাধ। তো এই ফৌজদারি অপরাধের তো এখানে তো মানে আমার মুভমেন্টের স্বাধীনতার কথা বলে, আমার দাবি দেওয়ার স্বাধীনতার কথা বলে আপনি তো ফৌজদারি অপরাধ করতে পারেন না। এখন সেই ফৌজদারি অপরাধকে আপনার নিবৃত্ত করতে গেলে আপনাকে তো শক্তি প্রয়োগ করতে হবে। এখন শক্তি প্রয়োগ কতখানি করব, কেন লোকজনের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। আপনার আজ ঢাকায় এখন প্রায় লোকে অনেকেই শিওর না কখন কোন রাস্তায় যাব, কোথায় কি ঝামেলা হবে, নানান রকমের চিকিৎসার ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, আরো বহু ব্যাপারে। তো এখন সেইখানে ওইটা প্রশ্ন, যে ওই ধারণাটা ওই জন্য হয়েছে যেহেতু ফার্ম অ্যাকশন হয়নি, অনেক ক্ষেত্রে ফার্ম অ্যাকশন হয়নি, এবং প্রিভেন্টিভ যেটা মানে আপনার প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সাফিসিয়েন্ট না, এখনো হয়নি। হচ্ছে এখন যেমন হচ্ছে, যখন আমি দেখলাম একটা খবরে ঢাকাতে প্রায় 500 বিভিন্ন পেট্রোলিং এর বন্দোবস্ত হচ্ছে। তো দিনে রাত্রে এইভাবে পেট্রোল করে উল্লেখযোগ্য সংখ্যায় যদি পুলিশের উপস্থিতি হয়, তাহলে কিন্তু এই ফিয়ার অফ ক্রাইম কমবে এবং ক্রিমিনাল কাছে একটা মেসেজ যাবে। আর একটা জিনিস খেয়াল, যেটা যে এই গভর্নমেন্ট এই 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 5ই আগস্টের পরে কিন্তু অনেক ভেটারেন ক্রিমিনালসরা জামিনেও বেরিয়ে গেছে। এখন সেখানেও দেখা দরকার কি করে এইগুলা হলো, কারণ এগুলো তো নর্মালি হওয়ার কথা না। এই ধরনের ক্রিমিনালদের জামিন যখন হবে, তখন রাষ্ট্রের পক্ষ থেকে এটাকে ভিগারাসলি অপোজ করতে হবে। তো সেই অপোজ করা হয়নি, সন্দেহ করার কারণ আছে, তাহলে তো জামিন হওয়ার কথা না। তো এই সমস্ত ফ্যাক্টর মিলে যেটা আমি বলছি, একটা পলিটিক্যাল গভর্নমেন্টের অপারেট করতে যে সুবিধাগুলো আছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের সেই সুবিধাগুলো নাই। বর্তমান সরকারের সদিচ্ছার অভাব নাই, কিন্তু তারা ওইভাবে ফার্মলি কাজ করতে পারছেন না। কেন তাদের কিছু ওয়াদা আছে যে একটা গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে। তো আমাদের দেশে এখন গণতন্ত্র বহু লোকের জন্য লাইসেন্স, তাদের কাছে এটা ফ্রিডম না, তারা লাইসেন্স মনে করে এটা কাজ করা। তো তখন তাকে তো নিবৃত্ত করতে হবে, এবং নিবৃত্ত করতে হলে আপনাকে বল প্রয়োগ করতে হবে। এখন এই প্রশ্ন দাঁড়াচ্ছে বল প্রয়োগ কতখানি করবেন আপনি, এবং সেখানে সেখানে বল প্রয়োগ করলে আপনার বিরুদ্ধে আবার রাজনৈতিক দলের থেকে অভিযোগ আসবে কিনা যে আমাদের লোককে ধরছেন বা মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করছেন, এই জাতীয় আছে। অতএব অনেক পুশ এন্ড পুল আছে, প্রেশার কাউন্টার প্রেশার আছে।
এর মধ্যে বর্তমান সরকার যে কাজ করছে, যতখানি করছে আমি মনে করি সেটা প্রশংসনীয়, জি কিন্তু আরো আরো করবার প্রয়োজন আছে। জি মোহাম্মদ নুরুল্লাহ, আমি আসবো আপনার কাছে আবার, আমাকে একটি বিরতি নিতে হবে। মাসরুর মাওলা আপনিও সাথে থাকবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। জনাব মাসরুর মাওলা, আমি একটু আপনার কাছে আসতে চাই, আমি একটু প্রশ্নটা রাখি আপনার কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর বিরুদ্ধে নারীর উপর আক্রমণের ঘটনা জাস্টিফাই অর্থাৎ যৌক্তিকতা দেওয়া করার যে অভিযোগ, তা তুলে ধরে তার অপসারণ দাবি করেছেন বিভিন্ন শ্রেণী ও পেশার নারীদের একটি প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। এখন যে বিষয়টি আমরা এর আগেও দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবি উঠতে, মাঝরাতে এটি নিয়ে মিছিল করতে বিভিন্ন শিক্ষার্থীদের থেকে সাধারণ মানুষকে, আপনি কি দেখছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছেন? মাসরুর মাওলা। থ্যাংক ইউ। আসলে পররাষ্ট্র উপদেষ্টার আসলে ওনার যদি বলি, আমাদের জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, উনি আসলে বেসিক্যালি অ্যাজ আ ম্যান হিসেবে সরল। আমি যেহেতু ওনাকে খুব কাছে থেকে দেখেছি, ওনার সাথে পরিচয় হয়েছিল, উনি অ্যাজ আ পার্সন হিসেবে ভেরি ইনোসেন্ট আমি বলবো। উনি প্যাচগোজ বুঝে না, যে যা বুঝায় উনি উনি আসলে বেসিক্যালি তাই বুঝেন। এটা আমি যেটা বুঝেছি আর কি। আর আরেকটা জিনিস হলো, এই যে নারীর উপরে যে নির্যাতন বা নারীর উপরে যে যেগুলা ঘটনা ঘটছে, একটা ক্রাইম ঘটে যাচ্ছে, সেটা পিছনে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে কিছু করতে পারবেন না। কেন বলবো, ওই যে ভাই এর আগে একটা কথা বলেছিলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট যতক্ষণ পর্যন্ত না আসবে তখন পর্যন্ত ল অ্যান্ড অর্ডার বলেন কেউই দায় দায়িত্ব আসলে নিতে চাবে না। ঠিক আছে, সবারই একটা ফিয়ার আছে। কারণ এখন হয়ে গেছে কি ঘটনাটা, যে এখন আপনি থানায় এখন একটা মামলা নিতে পারছেন না, কারণ মামলা নিতে সবাই ভয় পাচ্ছে। মামলা মানে ওই পার্টিকুলার থানা মামলা নিতে, রুজু করতে ভয় পাচ্ছেন। এবং রুজু যদি করে ফেলে, আইন কি হবে, আইন তখন আসামি ধরতে গেলে 10 বার চিন্তা করে যে এটা কি অমুক দলের লোক কিনা, বা এটা মানে এই একটা ফিয়ার, কিংবা এরা বৈষম্য ছাত্রের কোনো লিঙ্ক আছে কিনা, এটা অনেক কিছু এখানে ব্যাপার স্যাপার আছে। এই জন্য পলিটিক্যাল গভর্নমেন্ট আসা পর্যন্ত এখানে জাহাঙ্গীর সাহেব কেন, এখানে আপনি জাহাঙ্গীর সাহেবের জায়গায় যদি আরো 2জন উপদেষ্টা চেঞ্জ করেন, এটা পরিবর্তন আসলে আনতে পারবে না। এটা হলো সিম্পল কথাটা। আমার আরেকটা জিনিস হলো কি, ভাই ভাই আরেকটা কথা বলেছিলেন, ওই যে পলিটিক্যাল যদি অ্যারেস্ট করে, তাহলে আবার পলিটিক্যাল নেতারা বলবে আমার দলকে ধরে নিয়ে গেছে। একটা কথা জিনিস ভাইকে বলি, অলরেডি কিন্তু 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সরকার কিন্তু ডিভাইড অ্যান্ড রুল অলরেডি করে ফেলেছে। যেমন একটা দলকে উনি কমপ্লিটলি সরকার ডাইরেক্ট এনিমি বানিয়ে ফেলেছে। যেমন শেখ হাসিনা মানে আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে শেখ হাসিনা না। শেখ হাসিনা পালিয়ে চলে গেছে, ঠিক আছে, এখানে তার জায়গায় এখন আওয়ামী লীগ হাইড হয়ে আছে। বা আওয়ামী লীগকে যদি ব্যান করে দিত, তাহলে আমরা আওয়ামী লীগের কথা বলতাম না। আর আওয়ামী লীগের মাথা ঘামানোর কিছু না। আমি আমার দলকে নিয়ে বলবো, অলরেডি আমাদেরকে মনে করেন কোলাবোরেটরস করে এমন দূরে সরিয়ে দিয়েছে, যার কারণে প্রতি এভরি ডে আমাদের পলিটিক্যাল নেতারা 2, 4, 5টা করে মামলা খাচ্ছেই। কি মামলা? অল পলিটিক্যাল মামলা, যেগুলো এমন পলিটিক্যাল হাস্যকর। মানে ধরেন আমাদের জিএম কাদের ডাইরেক্ট গুলি করে মেরেছে, বা জিএম কাদের ওয়াইফ ডাইরেক্ট গুলি করে মেরেছে, এই ধরনের মামলা। তো এই জন্য এখানে আসলে অবাক হওয়ার কিছু না। এই গভর্নমেন্ট যতদিন থাকবে, এখানে ডিভাইড অ্যান্ড রুল অলরেডি শুরু হয়ে গেছে। এই জন্য এখন এই সরকার চাবে যত বেশি তার পছন্দের যে দল যাদেরকে রেখেছে উনি, যারা রিসেন্টলি এই গভর্নমেন্ট মানে পার্টি ফর্ম করলো, এদেরকে বাঁচিয়ে যত মানুষকে ইচ্ছা মতন নির্যাতন করা যায়, এই সরকার আসলে তাই করছে এখন। থ্যাংক জি ইউ। মাসরুর মাওলা, আমি আবার আপনার কাছে নিশ্চয়ই। মোহাম্মদ নুরুল, একটু আপনার কাছে আসি। এই যে আলোচনা আমরা করছিলাম, এখানে আরো একটি যেটি বিষয়, যে নিরাপত্তা যে নিশ্চিতের বিষয়টি, এই যে সার্বিক পরিস্থিতি, আপনি কি মনে করেন যে যতটুকুই এখন সুযোগ সামর্থ্য রয়েছে অথবা সম্ভাবনা রয়েছে, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সর্বোপরি যদি বলি আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো রয়েছে, তারা কি আসলে তাদের সর্বোচ্চ চেষ্টাটা করছে? আপনি কি মনে করেন? তাদের সন্দেহ করবার তো কোনো কারণ নাই, কিন্তু যে সমস্ত ফ্যাক্টরস গুলো থাকলে ল এনফোর্সমেন্ট বা আইন প্রয়োগটা সোজা হয়। যেমন আইন প্রয়োগ করতে গেলে একটু কঠোর হতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আপনার কাছে খবর থাকতে হয়, আনবায়াসড খবর থাকতে হয়, লোকাল খবর থাকতে হয়, স্থানীয়
লোকাল ইনফরমেশন, লোকাল নলেজ খুব ইসেনশিয়াল। এটা পুলিশের বই, রেগুলেশনস বইতে প্রথম থেকেই বলা আছে এবং সমস্ত পুলিশ অফিসার এটা জানে। এখন হাল আমলে একটা বিরাট রকমের স্থানান্তর হয়েছে পুলিশ বাহিনীতে। ঢাকা শহরের আমি শুনে আশ্চর্য হয়েছে, এবং ট্রাফিক কনস্টেবলদেরও বদলি করে দেওয়া হয়েছে যারা 5ই আগস্টের ছিল। তো এখন এই ধরনের বদলি করলে একটা তো সরকারি খরচ বাড়ে, কেন যখন ট্রান্সফার হয় তখন 3 টাইমস টিএডিএ দিতে হয়। সেটা গেল একটা সরকারি কোষাগারের টাকা। আর একটা হচ্ছে যে পঞ্চগড়ের থেকে কেউ ঢাকা শহরে যে কোনোদিন আসেনি অলমোস্ট ধরা যায়, সেরকম লোক এখানে যদি আইন প্রয়োগের কাজে আসেন, তার তো 6-7 মাস সময়ই লাগবে এগুলো বুঝতে, রাস্তাঘাট চিনতে। আর তার চেয়েও বড় জিনিস, এই সমস্ত অভিযান বা এই সাজ রব করে কিন্তু খুব বড় অর্জন হয় না। বড় অর্জন হয় তখনই যখন আপনার কাছে স্পেসিফিক ইনফরমেশন আছে, অর্থাৎ ক্রিমিনাল ইন্টেলিজেন্স এবং অর্ডারের ইন্টেলিজেন্স যেটা আছে, যেটা স্পেশাল ব্রাঞ্চ করে, কিন্তু অপরাধের যেটা আছে, যেটা থানা পুলিশ করে, ডিটেকটিভ ব্রাঞ্চ করে, সেই যে খবর, এই খবরগুলো আপনি তো নতুন জায়গায় এসে আপনি এই খবরের নেটওয়ার্ক চট করে তৈরি করতে পারবেন না। তো এই সমস্ত অবস্থাগুলো আছে, এই সমস্ত সীমাবদ্ধতার মধ্যেই পার করতে হবে। এবং সামনের দিনগুলা আমরা আশা করি যে, যেটা শোনা যাচ্ছে ডিসেম্বর মাসে ইলেকশন হবে, এখন থেকে আরো 7-8 মাস, এবং যখনই ইলেকশনের তফসিল ঘোষণা হবে তখন কিন্তু ল অ্যান্ড অর্ডারের চেহারাটা অন্যরকম হয়ে যাবে। তখন সেন্টারে অত প্রেসার থাকবে না, চারিদিকে ছড়িয়ে যাবে লোকজন, তখন কে কাকে কন্ট্রোল করবে, কিভাবে হবে, এবং তখন ইলেকশন কমিশনও একটা ফ্যাক্টর হবে কিন্তু, সে কত ফার্মলি যে তার আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে ইন্টারেস্টেড হবে, এবং তফসিল ঘোষণার পর থেকে দায় দায়িত্ব তার থাকবে। তো তাকে কিন্তু ক্ষমতা প্রচুর দেওয়া আছে। আর্টিকেল 18 যতদূর মনে পড়ে কনস্টিটিউশনে, সেখানে প্রচুর ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতাগুলো প্রয়োগ করে দেখতে হয়। তো এখন ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসেস আছে অনেক কিন্তু, এবং সেটা কিন্তু আইন শৃঙ্খলার মধ্যে আসবে। এবং ইলেকটোরাল ম্যাল প্র্যাকটিসেস অ্যাক্ট যেটা আছে, সেটাকে বাস্তবে রূপ দিতে হলে ওটা ওখানে জুডিশিয়ারির লোকরা কাজ করবেন যারা ইলেকশন কমিশনার, কিন্তু তাকে সাপোর্টটা দিতে হবে ল এনফোর্সমেন্ট এজেন্সি। তো আমি বলছি যে যখন তফসিল হবে, আর কোন মাসে হবে জানি না, কেউ বলছেন জুন মাসে হবে, কেউ অক্টোবর মাসে, তারপরে কিন্তু সিচুয়েশন অন্যরকম হবে আর কি। তো এবং স্বাভাবিকভাবেই যারা এদেশে সরকারি কর্মচারী যারা থাকেন, তারা মনে করেন যে যে দল ক্ষমতায় আসবে বা যার সম্ভাবনা বেশি, তাদের হয়ে কাজ করি, যদিও বাঞ্ছনীয় না, সেটা প্রজাতন্ত্রের কর্মচারী, সেটা হওয়ার বাঞ্ছনীয় না, কিন্তু আমি সেরকম একটা সম্ভাবনাও দেখি আর কি। তো এখন অনেক তো বেসিক কতগুলো জিনিস আছে, খেয়াল করবেন যে একটা বড় রকমের বিতর্ক এখন হচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হবে নাকি স্থানীয় নির্বাচন আগে হবে। এই ব্যাপার নিয়ে যদি কোনো একটা শান্তিপূর্ণ কোনো সমাধান না হয়, তাহলে কিন্তু বড় রকমের পাবলিক অর্ডার সিচুয়েশন হবে। এবং এই ধরনের পাবলিক অর্ডার সিচুয়েশনে আন্ডারস্ট্যান্ডেবলি পুলিশের রোল বড় কঠিন হবে, সেখানে তাকে শান্তি শৃঙ্খলা রক্ষা করা কিন্তু কঠিন হবে। অতএব আমি আশা করব যে রাজনৈতিক নেতারা বা যারা আছেন তারা এবং সরকারে যারা আছেন, এরা একটা পিসফুল সলিউশনের মধ্যে আসার চেষ্টা করবেন এই সামনের দিনগুলো। এটা কিন্তু একটা বড় অর্ডার সিচুয়েশন। আর খেয়াল করেন, অর্ডার সিচুয়েশনে যখন আপনি বেশি ব্যস্ত থাকেন, অর্ডার সিচুয়েশন মানে এইরকম রাস্তাঘাটের প্রসেশন, ডেমনস্ট্রেশন, ঠেলা, এই ছাত্ররা বসে পড়লো, এই লেবাররা বসে পড়লো, তখন কিন্তু আপনার যে রিসোর্স, আপনার যে সম্পদ, মানব সম্পদ যেটা পুলিশের বা আইন প্রয়োগকারী, তারা কিন্তু ওই দিকে চলে যায়। তখন কিন্তু আপনি আর এই অপরাধ নিয়ন্ত্রণের বা অপরাধের তদন্তের আপনি অত মনোযোগ দিতে পারেন না। তো ওই একটা আমাদের দেশের আইন শৃঙ্খলার একটা বড় বিচ্যুতি বা ব্যত্যয় হচ্ছে যে আমরা অপরাধের জন্য কিন্তু বেশি সময় দিতে পারি না, আমাদের পাবলিক অর্ডারে বেশি দিতে হয়। এগুলো পলিসি লেভেলের ব্যাপার। তো এখন ওই সোজা কথায় আমাকে যদি এখন লেবারদের পিছনে দৌড়াতে হয়, স্টুডেন্টদের পিছনে দৌড়াতে হয়, রাস্তাঘাট ঠিক করতে হয়, আর এই ধরনের যে সমস্ত কন্টেনশিয়াস ইস্যু তার পিছনে দৌড়াতে হয়, তাহলে আমি আর অপরাধের কাজটা কতখানি করব? এইসব জিনিসগুলো মাথায় রাখার বিষয় আছে। আমি মনে করি এখানে রাজনৈতিক সদিচ্ছা এবং এগ্রিমেন্টের পরে ল এনফোর্সমেন্ট দুনিয়ার সব জায়গায়
আপনার লোকজনের কোঅপারেশনের পরে নির্ভর করে। ইংলিশ পুলিশের কথা শোনা যায় আমাদের দেশে, ইংলিশ পুলিশের কাছে কোনো ম্যাজিক নাই। ওখানে 90% লোক আইন মানে। 90% লোক আইন মানলে 10% লোকের হ্যান্ডেল করা তো খুব ডিফিকাল্ট না। তো আমাদের এখানে তো পরিস্থিতি কি সেই রকম? তো এখন আমাদের সেই হয়তো সেরকম না। তো সেই জন্যে এটা রাজনৈতিক ভাবেই এই সিদ্ধান্তটা হবে, এবং সমাজের বিভিন্ন গ্রুপ যারা, যে আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাটা আমাদের নিজেদের স্বার্থে, এটা হলে তখন আপনি ওই পাবলিক অর্ডার সিচুয়েশন গুলো কম করবেন। ধরেন মোহাম্মদপুর এলাকায়, বাড্ডা এলাকায়, যাত্রাবাড়ি এলাকায়, উত্তরায় আপনার যদি কন্টিনিউয়াস ইন্টেন্সিভ পেট্রোলিং করতে হয়, তাহলে আপনাকে যে ম্যান পাওয়ার লাগবে সেই ম্যান পাওয়ারটা তো আপনাকে রেডলি থাকতে হবে। একটা লোক তো সারাদিন ডিউটি করে না, তার একটা ডিউটির টাইম আছে 8 ঘন্টা 10 ঘন্টা। তাহলে আপনাকে কত লোক লাগে দেখেন। তো এই লোকগুলো যদি ওই রাস্তায়, ওই শহীদ মিনারের ওখানে ডিউটি করতে হয় বেশি, তাকে যদি তেজগাঁর ওখানে ডিউটি করতে হয়, তাকে যদি ওই রাস্তার লোক সরানোর ডিউটি করতে হয়, তাহলে এখানে আপনি প্রয়োজনীয় সম্পদ, প্রয়োজনীয় সময় দিতে পারছেন না। তো এইগুলো তো লিডার্সরা বুঝবেন, যারা যারা এই দেশে জি এখন রাজনীতিতে আছেন, তারা ক্ষমতায় ছিলেন, তারাও জানেন কি করে সরকার চলে। যে এখন যে প্রধান দুটো পার্টি এবং যারা নতুন হয়েছে যারা, তারা হয়তো তাদের অভিজ্ঞতা না থাকতে পারে, কিন্তু আর যে দুটো রাজনৈতিক দল আছে তারা কিন্তু সরকারের ছিল, এবং সরকারের সীমাবদ্ধতা কোথায় এবং আইন শৃঙ্খলা রক্ষায় সীমাবদ্ধতা তারা জানেন। অতএব তারা যদি সময়ের প্রয়োজনে সাড়া দেন, তাহলে পরিস্থিতির নিশ্চয়ই উন্নতি হবে। জি আর নুরুদা, শেষ কথা এই বিষয় হচ্ছে যে জি সামনের দিনগুলোয় কিন্তু বিভিন্ন কারণে পাবলিক অর্ডার সিচুয়েশন হবে। জি ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আপনার কাছে আবারও একটু আসবো। আমার আরো একটি প্রশ্ন আপনার কাছে আছে, আমি একটু মাসুমুল্লাহ আপনার কাছে আসি। এই যে সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন মোহাম্মদ নুরুল হুদা, এই জায়গায় আমরা যদি একটু দেখি যে কেউ যদি অপরাধ করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে তাকে আসলে সোপর্দ করা, এটাই হচ্ছে নিয়ম তাকে ধরে। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন স্থানে যে নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছেন কেউ কেউ, সেটা ছিনতাইকারীকে ধরা হোক অথবা ডাকাত হোক। এটা কি আসলে যে আপনার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো একটি বিষয়, যে সরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কারো ওপর আসলে আস্থা পাচ্ছে না সাধারণ মানুষ নিরাপত্তা সংশ্লিষ্ট কারণে, এই জন্য তারা মানে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের জন্য নিজেরাই আসলে যেটা ভালো মনে করছে সেটা করছে, যে মব জাস্টিসের নামে অথবা যেভাবেই বলেন না কেন যা চলছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন মাসরুর মাওলা? অনাস্থা বাড়ছে? হ্যাঁ, কথাটা আপনি সুন্দর বলেছেন। আসলে কি জানেন, ওই যে আইন মানুষ নিজের হাতে কখন নেয়? যখন যে দেশে আইন শৃঙ্খলা থাকে না, যে দেশে কোনো অ্যাডমিনিস্ট্রেশন থাকে না। কারণ এই দেশে এখন যে সরকার, এটা তো আসলে তার কোনো ম্যান্ডেট নাই, তার কোনো জবাবদিহিতা নাই। তার থাকার কথা হলো ইলেকশন ডে পর্যন্ত, ইলেকশন কমিশন ইলেকশন ডিক্লারেশন দিবে, ইলেকশন হবে, নতুন গভর্নমেন্ট ফর্ম হবে, সে চলে যাবে। কিন্তু এই সরকারের যার কোনো গ্রহণযোগ্যতা নাই, যার কোনো কনস্টিটিউশনের ভিতরে যার কোনো কোনো এখতিয়ার নাই, সেই সরকার খালি কোনো মতো কোর্টের থেকে খালি একটা সিম্পল একটা রুলের মাধ্যমে, যে একটা সরকার ছাড়া একটা দেশ চলতে পারে না দেখে তাদেরকে রাখা হয়েছে। তারা যদি এখন দেশের উন্নয়ন নিয়ে চিন্তা করে, তাহলে উন্নয়নটা তো হবে না, উন্নয়নের জায়গায় এই যে যেটা অবনতি হবে, এটাকেই বলে সিভিল ওয়ার। এখন যেটা আমরা হচ্ছে, আইন নিজের হাতে নেওয়া মানেই কি জানেন, দেশটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে। আপনি প্রত্যেকটা এলাকায়, ঢাকাতে মোহাম্মদপুর হলো এখন রেড জোনের মধ্যে রেখেছে, ক্রাইমের মধ্যে, মিরপুরের সাম পার্ট, হ্যাঁ, রামপুরের সাম পার্ট, শাহজাহানপুর, খিলগা, নারায়ণগঞ্জ। এগুলো কেন হচ্ছে? বিকজ এগুলো মানেই হচ্ছে ল অ্যান্ড অর্ডার এক তো নাই, পুলিশের সংখ্যা কম, খুবই কম, তারা একাই পারছে না সামাল দিতে। সেকেন্ড হলো, যারা পুলিশ এখন দায়িত্বে যারা নিয়েছেন, যারা বড় বড় পদে, তারাও কিন্তু অনেকে কন্ট্রাকচুয়াল বেসিসে আসছেন, যারা ধরেন 15 বছর 20 বছর পুলিশের সার্ভিসে ছিলেন না, হঠাৎ করে তারা ওই পজিশনে বসেছেন। তাহলে তারা কি করে বুঝবে যে আগামীতে আমার কোন এলাকা কোনটা কিভাবে চালানো, কোন থানায় কোন ওসিকে রাখা উচিত, কাকে কোন জায়গায়, এগুলা জিনিস বুঝতে বুঝতে কিন্তু একটা মানুষের কিন্তু 2-3 বছর এমনি পার হয়ে যায়। এখন সেই জন্যই বলবো যে তার মধ্যে এগুলি যেগুলি ক্রাইম করছে, এই ক্রাইম থেকে কিন্তু একটা আলামত অফ সিভিল ওয়ার। এই জন্যই এখন কেউ কারো দায়িত্ব নিতে চাবে না। যেসব পুলিশ অফিসার, ভালো পুলিশ অফিসার যারা আছেন, তারাও কিন্তু দায়িত্ব না, তারাও কিন্তু এখন হিমকিম খাবে, যে বিকজ তার এনাফ তার প্ল্যাটুন নাই,
এনাফ তার মনে করেন আপনার থানায় যদি কল করেন, একটা থানাতে আমি জানি না কতজন পুলিশ থাকে, কিন্তু সেখানে দেখা যায়, এই যে আমি পুলিশের থানাতে আমি যদি যাই, পুলিশ দেখি না, ট্রাফিকে পুলিশ দেখি না, রাস্তাঘাটে আপনার ওই যে 3 চাক্কা অটো রিক্সা লাইসেন্স বিহীন চলে বেড়াচ্ছে, গাড়ির চাইতে বেশি লাইসেন্স বিহীন হয়ে গেছে। তাহলে দেশে আইন শৃঙ্খলা কোথায়? এটা তো ইথিওপিয়ার মতো হয়ে গেছে। ইথিওপিয়ায়, সুদানে একসময় ছিল ডিফারেন্ট এলাকার ডিফারেন্ট সরকার, আমাদেরও বাংলাদেশে এখন হয়ে যাবে কি ডিফারেন্ট এলাকার ডিফারেন্ট সরকার, এটাকে বলে সিভিল ওয়ার, দিকে আমরা আগাচ্ছি। থ্যাংক ইউ। জি মাশরুফ মাওলানা, আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ নুরুল হুদা, আমি একটি প্রশ্ন নিয়ে আপনার কাছে একটু আসতে চাই আমাদের সময় শেষের দিকে। এই যে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তৌহিদি জনতা বইমেলায়, বিভিন্ন জায়গায় মাজারে ভাঙচুর, আগুন দেওয়া, বিভিন্ন জায়গায় তৌহিদি জনতা নামে নানা রকমের কর্মকাণ্ড চলছে। আপনার দীর্ঘ অভিজ্ঞতায় আপনি যদি একটু বলতেন আসলে যে এই যে তৌহিদি জনতা, তারা কারা? এই তৌহিদি জনতা তারা বিভিন্ন রকমের গ্রুপের লোক হতে পারে, কিন্তু মেন কথাটা এখানে হচ্ছে তারা যে সমস্ত কাজটা করছে সেইগুলো কিন্তু তারা দেশের সর্বোচ্চ আইন যেটা কনস্টিটিউশন, সেটাকে ভায়োলেট করছে। কনস্টিটিউশনে আমার ফ্রিডম আছে, আমার রিলিজিয়াস প্র্যাকটিস করার, আমার অ্যাসেম্বলি করার, এবং কোন মাজার থাকবে কোন মাজার থাকবে না, এইটা তো তাদের, এই সমস্ত জনতা, এই গ্রুপকে কেউ এই অধিকার দেয়নি। এটা কোর্ট কাছারিতে এসে ঠিক করতে হবে। তো এখানে এই যে উন্মত্ততা দেখা যাচ্ছে, আপনারা একটা কথা বললেন দেখলাম, মব জাস্টিস। আসলে মব জাস্টিস কথাটাই কিন্তু পরস্পর বিপরীতমুখী। মবের অর্থ তো উন্মত্ত জনতা, জাস্টিস হচ্ছে বিচার। তো উন্মত্ত জনতা তো আর বিচার করতে পারে না কোনো সময়। আমি আপনার সাথে একমত, কিন্তু বোঝানোর জন্য টার্মটা আমি বলেছি। জি ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, এগুলো রং সিগন্যাল দেয় আর কি, যে বাংলাদেশে বোধহয় একটা মবরাও বোধহয় জাস্টিস করে আর কি। এরা বিদেশে তো লোকে ঘাবড়ে যাবে ব্যাপারটা কি আর কি। তো যাই হোক, এই তৌহিদি জনতা, নাম তৌহিদি জনতা, তৌহিদ তো অনেকেই তৌহিদি আছেন, কিন্তু তৌহিদি হয়ে সে হয়তো এই ধরনের কাজে অংশগ্রহণ করবে না। আপনার যদি যারা মাজারের বলছেন, মাজারের তো এটা এদেশে ভক্তির একটা মুভমেন্ট ছিল, এবং এদেশে সুফিরাদের অনেক কন্ট্রিবিউশন আছে ইসলাম প্রচারে বাংলায়। যারা জানেন, এগুলো পড়েছেন যে বাংলায় ইসলাম প্রচার কাদের দ্বারা হয়েছিল। এখন একদল লোক তাদের ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু সেই কোন মতামত হবে, কোনটা থাকবে, এটা অন্যের পর তো চাপিয়ে দেওয়া যাবে না। তো এইগুলোকে রুখতে হবে, আমি মনে করি। আমাদের কনস্টিটিউশন যতক্ষণ পর্যন্ত আছে, তো কনস্টিটিউশন, শাসনতন্ত্রে আপনাকে যে অধিকারগুলো দেওয়া আছে, সেই অধিকার আপনি তো জবরদস্তি ভাবে, একতরফা ভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে পারেন না। অতএব এই যে মাজার ভাঙা এবং অন্যের পরে চাপিয়ে দেওয়া, এইগুলো তো বন্ধ করতে হবে। এগুলো আইন শৃঙ্খলার অবনতির লক্ষণ হবে, এবং সবচেয়ে বড় জিনিস যে আন্তর্জাতিকভাবে এবং রিজনালি একটা বাজে সিগন্যাল দেবে যে বাংলাদেশে স্বাধীনতা নাই, এবং তারা মতের স্বাধীনতা নাই, জবরদস্তি করা হচ্ছে, এবং এখানে একদল উন্মত্ত জনতা তাদের মতামত চাপিয়ে দিয়ে তাদের খুশি মতো কাজ করছে। অতএব আমরা যে একটা অর্ডারলি সোসাইটি, একটা গণতান্ত্রিক সমাজ, এখানে সবার অধিকার আছে, কিন্তু অন্যের পরে চাপিয়ে দেওয়ার অধিকার নাই। এবং আইন হাতে তুলে নেওয়াটা হচ্ছে যে আপনি তাহলে স্বীকার করে নিচ্ছেন যে জিনিসগুলো আমি আইনত বন্দোবস্ত নিতে পারি না, ওগুলো আইনের বাইরে যেয়ে করতে হবে। এটা বড় মারাত্মক কিন্তু একটা প্রবণতা। আপনার অর্গানাইজেশনের উপরে, অথরিটির উপরে আপনার আস্থা না থাকতে পারে, তার যৌক্তিক কারণ থাকতে পারে, সেগুলো রিমেডি করতে হবে। কিন্তু তার বদলে আমি যদি মনে করি যে আমি এটা আইনত যাদের কাজ করার কথা তারা করছে না, অতএব আইনটা আমার হাতে নিয়ে নিই, তাহলে তো আর কেউ বাকি থাকবে না কোনো কাজ। তাহলে তখন অপরাধী যে সেও নিজের কাজটা জাস্টিফাই করতে পারবে। কিন্তু হ্যাঁ, আমি এই জন্য করি। তো অতএব এইটাকে টলারেট করা ঠিক হবে না। এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। ভালো থাকবেন। নিশ্চয়ই আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত আবারও শুনতে পারবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।